হইতাছে, তুমি মারো কেন? তোমার তো স্বামী, স্বামীর গায়ে কেউ হাত তুলে? স্বামী? বিয়া করছিলাম আমিও একটা স্বপ্ন নিয়া যে ও প্রতিবন্ধী আছে, তাড়াতাড়ি মরে যাব আর এই সমস্ত সম্পত্তির মালিক আমি হমু। বাবারে বাবা, এমন হায়াত নিয়ে আইছে, একবারে মরা তো দূরের কথা, ওর তো একটা হাত পাও ভাঙে না। কি কইলা? তুমি আমার পোলার মরণ কামনা করো? আমার পোলারে এমনি অসুস্থ, তুমি আরো ওর হাত পাও ভাঙার চিন্তা করতেছো, দোয়া কামনা করতেছো? আরে তোমার তো গরিব ঘর থেকে বিয়ে করায় নিয়ে আসছিলাম আমার পোলারের দেখাশোনা করার জন্য, সেবা করার জন্য। তোমার ভিতরে যে এত শয়তানি, সম্পত্তির লোভ, এইটা আমি বুঝতে পারি নাই। আম্মা ঠিকই তো বলছি, উনি তো আমাদের পরিবারের একটা বোঝা। উনি কি আমাদের পরিবারের সদস্য হইতে পারে? বৌমা, তুমি চুপ করো। কিরে, তোর সামনে তোর বউ তোর বাইরে নানান কথা কইতাছে, তুই চুপ কইরা আসোস, কিচ্ছু কইতাছস না। আর তোর শালা 2 দিনের মেহমান হয়ে আমাকে বাড়িতে আইছে বেড়াইতে, সেও কিনা তোর ভাইয়ের গায়ে হাত তুলে, তুই এইটাও কিছু কইতাছস না। দেখো, আমারও রায় একই, এই লোকটা মরে গেলে আমরা বাঁচি। আরে বাবা, ওরা যে মারতাছি এইটাই তোর কপালের ভাগ্য, ওরা যে মাটিতে পুইতা ফালাই নাই সেজন্য তুমি দায়ী। ওটা তো মাটিতে পুইতা ফালাইতাম শুধু তোমার কারণে, যেখানে একটু মারতে যাই, ধরতে যাই, শাসন করতে যাই, তুমি এসে হাজির হও। কেন কেন এরকম একটা প্রতিবন্ধী কখনো আমাদের সমকক্ষ হইতে পারবে? পারবে না। বাপে মরার আগে সব সম্পত্তিগুলো এর নামে লেখা দিয়া গেছে, আমি কিচ্ছু পাই নাই, এটা না মরা পর্যন্ত কিছু পামুও না, তাই এর মাইরা ফেলানো উচিত, বুঝতে পারছো? আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তোর বাপ ঠিকই বুঝতে পারছিল যে উনি মারা যাওয়ার পর আমার পোলাটা এই বাড়িতে থাকতে পারবো না, খাইতে পারবো না, এই জন্য সহায় সম্পত্তিটা সব তার নামে দিয়া গেছে। এই সম্পত্তি যদি আমার পোলার নামে না দিত, আমার তো মনে হয় না তোরা একটা সেকেন্ড আমার পোলার এই বাড়িতে রাখতি না। তাই তো ঠিক হইতো, নাইলে এর দায়িত্ব কে নিবে? যখন তখন কাপড় নোংরা করতেছে, যখন তখন ঘর বাড়ি নোংরা করে ফেলতেছে। আরে ভাবির কি এইসব কাজ করা সাজে? তারা দেখলে কি মনে হয় সে এইসব গুমুট পরিষ্কার করবো তোমার ছেলের? ওর দায় দায়িত্ব আমরা নিতে পারবো না। ও যত তাড়াতাড়ি মরবে তত তাড়াতাড়ি এই পরিবারটা শান্তি হবে, বুঝতে পারছো? হইছে, আমার পোলার দায়িত্ব কেউ নিতে হইব না। আমি যতক্ষণ বাচ্চা আছি আমি আমার পোলার দেখাশোনা করে যাব, দায়িত্ব আমি পালন করব, তোরা কারো পালন করতে হইব না। হা করে দাঁড়াই রইছো কেন? যাও এখান থেকে। তুই যাস না কেন? আমার ছোটবেলায় ওষুধ খেয়ে মাইরে ফেলাইছে, আমি সবার বোঝা। না রে বাজার না, সবার বোঝা হইলেও তুই আমার বোঝা না। আমার কাছে তুই বোঝা না বাজার। কেন মারুম বাপ? কি অবস্থা শরীরটার মধ্যে? হ্যাঁ, এত ময়লা। সেই জন্মের পর থেকে যে সেবা যত্ন করতেই আছি। আল্লাহ আমার পোলাটার একটু উন্নতি করতে পারে না, একটু সুস্থ করতে পারে না? বউ আনছি আমার পোলারে দেখার জন্য, বউ তো পরিষ্কার করে দেব, দূরে থাক, তোর লগে তো একটু ভালো মুখে কথাও কয় না। তুমি আমার জন্য কত কষ্ট করো। ওই একটা কথা কয় না, পৃথিবীতে মায়ের চেয়ে আপন কেউ নাই। ওলাখান যত পঙ্গু হোক, প্রতিবন্ধী হোক, মা কোনোদিন ফলাইতে পারে না। মা, তুমি একটা কাম করো মা, আমার তো কেউ দেখতে পারে না, আমি সবার বোঝা, আমার তো বিষ করে বাড়ি না বাজার না, মরার কথা মুখে আনবি না। আরে তুই যদি মরে যাস আমি কারে নিয়ে বাঁচব? ক, তুই স্যার আমার কে আছে? ওই পোলা আমার দেহে, আমার লোকে কথা কয়। জানো মা, প্রতিবন্ধীকে অনেক কষ্ট। আমার বিয়ে দিল, আমি বললাম ঘুমাইতে পারি না, আমার বউ আমাদের নিচে ঘুমাইতে দেয়, ঠান্ডা মশায় কামড়ায়। আমার ভাই জায়গা দেওয়ার জন্য আমার উপরে ইচ্ছা করে। তুমি একটা কাম করো মা, আমার কোনো জায়গা দেবে লাগবো না, সব তুমি আমার বাইরে দিয়ে দাও।
আমি করতে চাই না। না, যত কিছুই করুক না কেন, তুই সম্পত্তি দিবি না, বউরেও দিবি না। কেন বুঝোস না বাজান? এই সম্পত্তি তোর সব, এই সম্পত্তি তোর শক্তি। যতদিন সম্পত্তি আছে তোরে এই বাড়িতে থাকতে দিব, খাইতে দিব। তুই সম্পত্তি লেখা দিলে তোর বউ তোরে বাড়ি থেকে বাইর করে দিব, তোর ভাই বাইর করে দিব। তুই কাউরি সম্পত্তি দিবি না। আমারে বকে, আমারে অবহেলা করে, করক, তাতে কি হয়েছে? আমি তো আমার পুলার চোখের সামনে আছি। আমারে অবহেলা করলে আমার কিছু আসে যায় না। এই যে আমার লাগে তোর কান্তাছস, তোর খারাপ লাগতেছে, এইটাই তো আমার শক্তি, এইটাই তো আমার আনন্দ বাজার, এইটাই আমার আনন্দ। ঠিক আছে মা, তুমি আমার একমাত্র বাইচে থাকার অবলম্বন। চল বাবা, তোরে খাইতে দি। আস্তে আস্তে বাজার। ভাবি, এই যে তুমি আমাদের এখানে বাগানের মধ্যে ডাকলা কথা বলার জন্য, কি নাকি জরুরি কথা আছে, মা কই, ভাইজান কোথায়? আরে তোমার মা আর ভাই বাইরে গেছে, এই জন্যই তো তোমাদেরকে ডাকলাম। আচ্ছা এখন বলো তো কিভাবে কি করা যায়? তোমার মা হচ্ছে একটা মানুষ, বুঝছো? তোমার মার জন্য আমি কিছুই করতে পারি না, এই জন্য তোমাদের কাছে আসলাম, একটু বুদ্ধি দাও আমারে। পরামর্শ তো দিবই, কিন্তু ভাবি তোমারও আমি একদম বাহবা দিই। এই যে তুমি তোমার স্বামীর বিরুদ্ধে গিয়া সম্পত্তির জন্য যেইভাবে উঠা পিঠা লাগছো, এমনটা কিন্তু আমি কখনো দেখি নাই। আরে ধু, এটা একটা স্বামী নাকি? এটা তো একটা প্রতিবন্ধী, আর প্রতিবন্ধীরা কখনো স্বামী হয় না। তোমার ভাইরে বিয়ে করার আমার আলাদা একটা উদ্দেশ্য আছে। আমি ভাবছি যে তোমার ভাই খুব তাড়াতাড়ি মরে যাইব, আর আমি এই সমস্ত সম্পত্তির মালিক হমু, আর আমি তারপরে টাকা পয়সার মালিক হয়ে ভালো সুন্দর দেখে একটা ছেলে দেখে বিয়ে করব। দেখো, আমার তোর বয়স খুব একটা বেশি না, আমারও তো একটা শখ আহ্লাদ আছে, তাই না? কিন্তু ভাবি একটা কথা কিন্তু মনে রাখো, তুমি যদি সম্পত্তি সব নিয়ে যাও তাহলে আমার কি হবে? এই যে তোমার আমি সাপোর্ট করতেছি, কেন করতেছি? কারণ বাপে তো সব সম্পত্তি ভাইয়ের নামে লেখা দিয়া গেছে। এখন ভাই মরে গেলে তো সব সম্পত্তি তোমার হইব, বা সাইন করে দিলে তো সব তুমি নিয়ে যাবা। আমার অংশটা কিন্তু আমার দিতে ভুইল না। আরে দিমু দিমু, এইটা নিয়ে তোমাকে চিন্তা করতে হইব না। তুমি আমার দেবর হইলেও আমি কিন্তু তোমারে আমার ভাইয়ের মতনই দেখি। আর তোমরা যদি তোমার ভাইরে না মারো, তাইলে এই সম্পত্তি তোমরাও পাইবা না, আমিও পাবো না। মাঝে মাঝে মাথায় আসে, এই যে আমি যদি প্রতিবন্ধী হইতাম তাহলে তো আমার বউ মনে হয় আমার বিরুদ্ধে এইভাবে প্রতিবাদ করতো না। আরে কি বলতেছো তুমি? আমি এরকম করতাম মানে? তুমি তো আর প্রতিবন্ধী না। এটাও ঠিক, আমি তো আর প্রতিবন্ধী না, কিন্তু কথা হইল ঘটনাটা ঘটাবো কি কইরা? ভাই শুনেন, আমার মাথায় একটা ভালো বুদ্ধি আসছে। আপনার বাইরে ভাড়া করা গুন্ডা দিয়া মাইরা ফালাইলে সম্পত্তি তো কয়দিন পর আপনি হয়ে যাবে। হ, এইটা কিন্তু একটা ভালো বুদ্ধি দিছেও। ঠিকই তো, তাইলে সাপও মরবো, লাঠিও ভাঙবো না। আমরা তাইলে এই প্ল্যান অনুযায়ী কাজ করি, তাই নাকি? তাইলে ভাবি আমার পরিচিত একটা আছে, গুচ্ছা মাস্তান। আরে সাইজে ছোট, কিন্তু এমন কাজ করে, ও কনটাকে মানুষ মাইরা পিস পিস কইরা এসিডে ডুবাইয়া হাড্ডি পর্যন্ত গলায় ফেলায়। ভাইজানের তাইলে ওই ব্যবস্থাটাই করি নাকি? আরে না না, এত কিছু করা যাইব না। আরে বুঝো না কেন, পুরোপুরি মরে গেলে তো আমরা দলিলে সাইন করাই নিতে পারবো না। অন্তত একটু হইলেও দমটা রাখতে হইব। তুমি তাইলে একটা কাজ করো, ওইভাবে যে ওদের সাথে কথা বলো। হ, তাইলে ওই কাজই করি। কিন্তু ভাইজানরে নিয়া তুমি অগ পর্যন্ত পৌঁছেইবা কেমনে? এটাও তো একটা ব্যাপার, মা তো পিছাই ছাড়ে না। আরে ধুর, এটা নিয়ে তুমি কেন এত টেনশন করতেছো? আমি আছি না, তোমার ভাবি বইলা কথা। তোমার ভাই আসলে প্রতিবন্ধী হইলেও আমার অনেক ভালোবাসে। আমি যা কই সে সেটাই করে। আর আমি যদি তার একটু আদর ভালোবাসা দেই, তোমার ভাই তো একদম পানির মতন গইলা যাইবো। তোমার ভাইরে নেওয়ার দায়িত্ব আমার, আমি যেমনি হোক বুঝাই শুনে নিয়ে যাবো। ঠিক আছে, তাহলে তুমি ভাইরে বুঝায় বাজায় জায়গা মতো নিয়ে যেও, আমিও অগর সাথে কথা কইয়া সব ফাইনাল কইরা অগ জায়গা মতো পাঠাই দেব। কিছু টাকা পয়সা খরচ হইব দিলাম, কিন্তু সম্পত্তি তো পাবো, তাই না? শোন, তাহলে আজকে বিকেলে তোরা নিয়ে ওগুলোকে দেখা করতে যাবো না, ঠিক আছে? ঠিক আছে ভাই। আচ্ছা তোমরা একটা কাজ করো, ওই বুদ্ধিমতো তোমরা কাজ করো, যাও ওদের সাথে গিয়ে কথা বলো। আমি বরং এখন একটু ঘরে যাই।
দুলা ভাই সব যদি এমনি চলে বেশিরভাগ সম্পত্তি তো হেই পাওয়া যাইব, তাহলে আপনিও কি থাকবো? তোমরা দুইজন কি আমারে চোদু মনে করছো? আমি তো শুধু ভাবির সাথে তালে তাল মিলাইতেছি একটা কারণেই, কারণ সম্পত্তি ভাইজারের নামে। এখন যদি ভাবি আমাদের বিপক্ষে চলে যায় তাহলে সম্পত্তি আমরা পাবো না, আমও যাবে ছালাও যাবে। আর সম্পত্তির জন্য যদি নিজের ভাইয়ের বিরুদ্ধে দাঁড়াইতে পারি সে তো পরের বাড়ির মেয়ে। আমার বুদ্ধি দিয়ে চলতে দাও, দেখবা সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। জি ভাই ডাকছিলেন? আপনি তো আবার আমাকে কাজ কাম ছাড়া ডাকেন না, তা কী জন্য ডাকছিলেন বলে ফেলেন ভাই। তো কাজ ছাড়া তোকে ডাইকে কি করব? তোরা এমন মানুষ, তোদের বাড়িতে দাওয়াত দিয়া খাওয়ানো পাপ। হ্যাঁ, তোরা কি নিজেদের ওই যোগ্য কইরা তুলছস যে মানুষ তোকে বাড়িতে দাওয়াত দিয়া খাওয়াইবো? তোরা কনটাকে কাম করস, কনটাকে কাম করার জন্য তোকে ডাকা হইছে, এর বাইরে কি? অপমান করতেছেন ভাই যান। ঠিক আছে অপমান করেন, অপমান করলে আমাকে তেমন গাইডাই লাগে না। আচ্ছা ঠিক আছে কয়ে ফেলেন, কারে মারতে হইব? আমার ভাইরে মারতে হইব। আপনার ভাইরে মানে আপনার কোন ভাইরে মারতে হইব? আপনার তো আবার একটাই ভাই প্রতিবন্ধী, মানে বুঝলাম না ভাই যান। প্রতিবন্ধী তো এমনি হাত বড়া, তারে আবার মারতে হইব কেন? এই এত কথা কস কি? তোরা টাকা দেয়া হইব কনটাকে মানুষ মারার জন্য। সে তুই মানুষ মার বা ছাগল মার, একটা কিছু মারতেছিস তো, তুই এত কথা কস কেন? মানে না মানে সবসময় তো সুস্থ সবল মানুষজন মারি আর কি, এই প্রতিবন্ধী কখনো মারি নাই, তাই একটু মায়া লাগতেছিল এই আর কি। এত মায়া নিয়ে তুই গুন্ডা হইছিস কেমনে রে? যারা গুন্ডা হয় তাদের মনের ভিতর কোনো দয়া মায়া থাকতে নাই। আজকে যদি কেউ তোরা টাকা দিয়া কয় তোর বাপরে মারতে হবে, তুই সেটা করবি, তাইলে তুই গুন্ডা। আর যদি মনের মধ্যে দয়া মায়া থাকে না, এটা গুন্ডা বলে না, গুন্ডার খাতা থেকে নাম কাটা। যা ভাবি কালকে কোনো এক ফাঁকে ভাইয়েরে ঘুরানোর কথা বলে এদিকেই আসবে, তারপরে ভাইয়েরা তোরা মাইরা একদম মাটির সাথে মিশাই দিবি, জানটা শুধু একটু বাকি রাখবি যাতে তোরা দলিলের সাইনটা করতে পারবি, বুঝছস? দলিল মানে কিসের দলিল ভাই? আমার বাপে মরার আগে প্রতিবন্ধীটার নামে সব লেখা দিয়ে গেছে, ঠিক আছে? এখন ওই দলিল আমরা ভাগ করে নেব। মানে আচ্ছা ঠিক আছে ভাই যান, ওই যে আপনার ভাইয়ের যে বউ আছে তা সে এটা নিয়ে কোনো আপত্তি জানাবো না? ভাবির সাথে সব চুক্তি পরামর্শ করে আসছি, দলিলের যে লেখা থাকবো সেখানে সমান সমান ভাগ হবে। ভাবির অংশ ভাবি বুঝা নিব, কারণ ভাবি আমার ভাইয়ের সাথে হ্যাপি নাই। আর আমার অংশ আমি বুঝা পাবো। যতদিন না বুঝা পাইতেছি ততদিন পর্যন্ত আমি আমার মতো ব্যবসা দাঁড় করাইতে পারবো না। এই বাপের ব্যবসা আমার দ্বারা চলবো না, এটা পারিবারিক ব্যাপার। তোর কাছে আমি বলতে চাইতাছি না, তুই শুধু কাজটা সমাধান করে দিবি, বুঝতে পারছস? আচ্ছা ঠিক আছে ভাই যান, যা করতেছেন সামনে সব ঠিকঠাক করে করবো না, কিন্তু ওই যে টাকা পয়সাটা একটু বাড়াই দিয়ে নেবার। হ্যাঁ ভাই যান, আচ্ছা ঠিক আছে আসি দেবে। আসসালামু আলাইকুম। শালা বাবু, জি দুলা ভাই, কি বুঝলা? কিছু একটা করতে হইব। চলো বাড়ির দিকে যাই। কেমন লাগতেছে জায়গাটা? জায়গাটা অনেক ভালো। তুমি আমার এখানে লয়েছো কাল? আজকের পর থেকে আমি আর তোমার সাথে রাগারাগি করব না। এখন থেকে প্রত্যেক দিন তোমাকে ঘুরতে নিয়ে যাব। কি কও? তুমি সত্যি কথা কইতেছো? হাজার হলো তুমি তো আমার স্বামী, তাই না? তোমাকে নিয়ে ঘুরতে পারলে আমার অনেক ভালো লাগে। তাহলে তো আজকে তোরে বাঁচানোর মতন কেউ নেই। আজকে আমি নিজেই তোরে এখানে আনছি মারার জন্য। এটা তোর বাড়ি না যে তোর মা এসে তোকে বাঁচাবে। আজকে তোর মৃত্যু নিশ্চিত। এই তোরা দাঁড়ায় আছিস কেন? মার ওরে, বেশি করে মার। শুধু একটু দম রেখে দিবি যেন দলিলে সাইন করতে পারে। আমি ব্যথা পাইছি, আমি অনেক ব্যথা পাইছি। বৌমা, তুমি কেমন স্ত্রী? হ্যাঁ, তোমার চোখের সামনে আমার পোলাটারে এইভাবে মারতেছে আর তুমি কিছু কইলে না? হ্যাঁ, দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখতেছো? আম্মা, আপনি এটা কি বলতেছেন? আমি তো বাঁচাইতে চাইছি। আমি কিভাবে বাঁচাবো কোন? তিনটা পুরুষ মানুষ, ওদের সাথে কি আমি পারি একটা মেয়ে মানুষ হয়ে? কেমনে পারবা না? আমি কি
আমি কি পুরুষ মানুষ? তাহলে আমি কেমনে পারলাম বাঁচাইতে? আমি তো বয়স্ক মানুষ। তুমি তো দুইটা চোর থাপ্পড় দিতে পারতা, অন্তত স্বামী রে আটকাইতে পারতা। আবার তা না, বুঝতে পারছি। আমার না তখনই সন্দেহ হয়েছিল, যখন তুমি আমার পোলাডারে নিয়ে বাইরে বাইরিতেছো। আমার মনটা তখনই কাঁদতেছিল যে এর ভিতরে একটা কুমতলব আছে, তা না হইলে আমার পোলাডারে কেন নিয়ে যাইতেছে। দেখছো, মায়ের মন যা কয় তাই সন্তানের লেগে ঠিক হয়। তার মানে কি বলতে চান আপনি? আমি ওরে প্ল্যানিং করে এখানে নিয়ে আসছি? যত্ন করলেও দোষ। একা একা সারাদিন ঘরের মধ্যে পড়ে থাকে, ভাবছি যে একটু ঘুরতে আনলে হয়তো বা মনটা ভালো হয়ে যাইব। আর এটাও আমার দোষ হয়ে গেছে। হ্যাঁ, তোমার একটা কথা কয়ে দেই বৌমা, যতদিন আমি বাচ্চা আছি আমার পোলার ক্ষতি কেউ করতে পারবো না। আমি ডাল হইয়া আমার পোলার সামনে দাঁড়াবো। চল বাজান চল, খবরদার আর কোনোদিন তুই বউয়ের সাথে বাইরে বাইরিবি না। চল চল অনেক ব্যথা হয়েছে। বাজান, চল, আমি তোর তেল মালিশ করে দিতেছি। চল, আমার পোলারে বুঝতে পাইয়া দূর একটুর জন্য আজকে বাইচা গেল। ভাবছিলাম যে মরার আগে অন্তত দলিল একটু সাইনটা করাই নিব। মরা তো দূরের কথা, আর কিচ্ছুই হইল না। আচ্ছা, ওর মা কি বলল? যে সারা জীবন ঢাল হয়ে থাকবে। ঠিক আছে, আমারও আবার নতুন করে প্ল্যানিং করতে হবে। যাই, সৈকতের সাথে বরং গিয়ে দেখা করি। বৌমা, আমি তোমার কাছে আইছি, মন দিয়া তুমি আমার কথাটা শোনো। আরে প্রতিবন্ধী হোক, লুলা হোক, কানা হোক, বুকা হোক, অন্ধ হোক, স্বামী কিন্তু স্বামী। জানো, স্বামীর ছায়ার তলে থাকলে এই পৃথিবীতে কোনো পুরুষ নারীর দিকে হাত বাড়ায় না। আর যদি স্বামী না থাকে, নানান দেশে নানান মানুষ নানান কথা কয়। যেমন খালি বাড়ি পড়লে কলা গাছ থেকে কলার পাতা সবাই কেটে নেয়, এইরকম স্বামী ছাড়া যদি নারী হয় সবাই কিন্তু হাত বাড়ায়, লুপ করে, লালসা করে। মাগো, হ্যাঁ, আমি তোমারে নিজের মাইয়ার মতো কইতাছি। তুমি আমার পোলাডারে স্বামী হিসাবে মাইনা নেও, রাগ কইরা থাইকো না, ওর একটু যত্ন আদি কইরো। শুনেন আম্মা, আপনার এইসব বুঝ আপনার কাছেই রাখেন। এইসব বুঝ কখনো আমারে দিতে আসবেন না। স্বামী, লুলা হোক, কানা হোক, অন্ধ হোক, সব আমার স্বামী আসছে। স্বামী হওয়ার জন্য অনেক যোগ্যতার প্রয়োজন আছে। আপনার ছেলের মধ্যে কি যোগ্যতা আছে বলেন তো? পারে না ঠিক মতন হাঁটতে, চেহারাটার কি অবস্থা! সি। আমি আপনার ছেলেরে নিয়ে একটু বাহিরে কখনো ঘুরতে যেতে পারি না। মানুষ আমারে দেখলে বলে ল্যাংড়ার বউ আইছে, কানার বউ আইছে, এই যে ওই প্রতিবন্ধীর বউ আইছে। এইসব কথা শোনার জন্য আমি আপনার ছেলেরে নিয়ে কখনো বাহিরে যাই না। আর তাছাড়া এই যে আপনার ছেলে না আমারে ভরণ পোষণ দেয়, না আমারে খাওয়ান দেয়, না আমার কোনো শখ আবদার পূরণ করতে পারে, না আমারে কিছু খাওয়াইতে পারে, আমার কোনো ইচ্ছাই তো পূরণ করতে পারে না। হিসাব করতে গেলে আমাদের এই সংসারটা চালায় সৈকত। সৈকতই সব কিছু আমাদের সংসারের। সৈকতের ইনকামের টাকা দিয়ে আমরা বৈশা বৈশা খাইতেছি। আপনার ছেলে কি পারে? নিজের বউয়ের যে ভরণ পোষণ চালাতে পারে না, সে আবার কিসের স্বামী? হ্যাঁ, স্বামী হওয়ার কোনো যোগ্যতাই তার মধ্যে নাই। আবার আমারে বুঝে রাগ করো দেখাই কিছু বুঝ তোমার মাথায় ঢুকে না। সংসার করা এত সহজ না। এই যে কইতাছো সৈকতে খাওয়ন দেয়, পরন দেয়, ভর পোষণ করে, এই সংসার চালায়। আরে বুকা মাইয়া, সৈকত কোত্থেকে আইনা দেয়? এই সব কিছু তো তোমার স্বামীর, তোমার শ্বশুরের। তোমার শ্বশুর তোমার স্বামীর নামে সব কিছু লিখে দিছে। সেই টাকার থেকে সৈকতে দোকানদারি করে, ব্যবসা করুক, বাণিজ্য করুক, ও তোমারে খাওয়ায়, আমারে খাওয়ায়, নিজেরা চলতেছে। তুমি যে খালি সৈকত সৈকত করো, একবার চিন্তা করে দেখছো? তোমার সম্পদ দিয়া সৈকত বেড়াগিরি করে। সৈকতের কিন্তু নিজস্ব কোনো সম্পদ নাই। শুনেন আম্মা, এইসব বুঝ জ্ঞান আমার খুব ভালো আছে। আমার বয়স হয়েছে এই সমস্ত কিছু বুঝার। আর তাছাড়া সৈকতের কেন বারবার আপনি দোষ দিতেছেন? আপনার ছেলে যা করতেছে এটা তো আমার শ্বশুরের টাকায়। যে পুরুষ নিজে টাকা ইনকাম করতে পারে না, যার নিজের অর্জন করার মতো ক্ষমতাই নেই, বাপের টাকা দিয়ে সারা জীবন চলতে হয়, সে আবার কেমন পুরুষ? হ্যাঁ, যাই হোক, আমি এখন আর কোনো কথা বাড়াইতে চাইতেছি না। আমি সব কিছুরই খোঁজ খবর রাখি। আম্মা, আপনি জানতো আমি চিন্তা ভাবনা করে দেখব না। ঠিক আছে, তুমি চিন্তা কইরা দেখো। তাই আমি একটা কথা কই, স্বামী স্বামী,
স্বামীর কোনো বিকল্প হয় না। মাগো, আমি তোমার হাতে ধরে কইতেছি, আমার ছেলেটারে তুমি ফালাইয়া দিও না। আমার ছেলে তোমারে অনেক ভালোবাসে, অনেক। প্রয়োজনে আমার পুলার যা কিছু আছে আমি আমার পুলার কাছে নিয়ে তোমারে লিখে দিব, তবু তুমি আমার পুলাটারে ফালাইয়া দিও না। হয়েছে, আপনি এখন যান, বলছি আমি চিন্তা ভাবনা করে দেখুন, যান। মাথা গরম আছে এমনিতেই। ঠিক আছে। আইসে আমারে বুঝ দিতে, আমার হাতে পায়ে তো এখন ধরবই, কারণ ওইরকম একটা প্রতিবন্ধী ছেলের ভাগ্যে যে আমার মতন একটা সুন্দরী বউ জুটছে, এটাই তো তাদের জন্য সাত কপাল। আসছে আবার আমারে জ্ঞান দিতে। আপনারে কথাটা না বইলেও পারতাছি না, এই জন্য কইতাছি। এই যে আমার পোলাটা, আপনার মাইয়াডারে কেন বিয়ে করায় আনিছিলাম? আপনার অবস্থা কম, গরিব মানুষ, এইটা জানা সত্ত্বেও আমি আমার পোলাটারে আপনার মাইয়ারে বিয়ে করায় আনিছি। ভাবছিলাম গরিবের মাইয়া আমার বাড়িতে যাইয়া আমার পোলাটা প্রতিবন্ধী দেখিয়া একটু যত্ন আদি করবো, স্বামী হিসাবে মাইনা নিব। কিন্তু আপনার মাইয়া কি করলো? আমার বাড়িতে যাওয়ার পর আমার পোলাটারে আর দেখাশোনা করে না, স্বামী হিসাবে মানে না। মনে হয় যে আমার পোলা তার কাছে অসহ্য লাগে, দেখলে মনে হয় শরীর গিন গিন করে। তার চাইতে বড় কথা হইল, আপনার মাইয়া কি করে জানেন? এই যে আমার ছোট পোলার বউ, ওরা দুইজনের সাথে সঙ্গ বাইন্দা আমার এই অবস্থারে মার দূর করে। আপনি কোন ভাই না হয় মারতে পারে, ভাই বউ না হয় মারলো, আরে আপনার মাইয়া তো স্বামী, কানা হোক লুলা হোক যাই হোক, স্বামীর গায়ে কেউ হাত তুলে না, আল্লাহ গুনাহ দিব না, হাত পচা যাইব না? আমার খুব কষ্ট হয় জানেন না, যখন আপনার মাইয়া মারে আমার পোলাটা চিল্লায়, মা বাঁচাও বাঁচাও, আমি আর সহ্য করতে পারি না। কোন তো এই যে ঘর বাঁধতেছে, আপনার টাকা পয়সা হয় না, আমি আপনার টাকা সাহায্য করছি যে বিয়াই টাকাটা নেন, ঘর বাঁধেন, সুখে থাকেন। হ্যাঁ, বিনিময়ে আমার পোলাটারে একটু সুখী রাখেন। আপনার ঘর ছিল না, আমি বুদ্ধি দিছি যে একটা ভালো ঘর বাঁধেন, ভালোভাবে থাকেন। আপনি কি কইলেন? টাকা পয়সা হয় না। আপনি আপনারে সাহায্য করলাম, ঘর বাঁধলেন, আপনারে ভালো রাখার জন্য আমি এই কাজ করলাম। আমি কি পাই না? আমি কি আপনার মায়ের কাছে চাইতে পারি না যে আমার পোলাটার একটু ভালো রাখুক, আমি একটু ভালো থাকি? এগুলো আপনি কি বলতেছেন বিয়ার? আমার মাইয়া এইরকম খারাপ আচরণ করা শুরু করে দিছে, আর আমি তো গরিব হইবার পারি, কিন্তু আমার নীতি আমার আদর্শ তো গরিব না। আপনি এটা কি কইতাছেন? আপনার কথা শুনে মনে হইতেছে আমি মিথ্যা কথা কইতাছি, বানায়া কথা কইতাছি। হ্যাঁ, না না বিয়ান, আপনি মিথ্যা কথা কইবেন কে? মা বাবা কখনো কি আত্মীয় স্বজনের কাছে মিথ্যা কথা কইবার পারে নিজের সন্তানের জন্য? ঠিক আছে বিয়ান, আমি আমার মেয়েরে যাইয়া বুঝামুনি। তুমি কেমন আছো বাবা? কেমন আছি সেটা তো আমার মাই কইয়ে দিছে, বুঝতে পারেন না আমি কেমন আছি? আমার মাই আর আমার ভাই মিললে আমার অনেক মারে, আমার কষ্ট হয় না? বাবা তুমি মন খারাপ করো না, আসলে আমার মেয়েটা হঠাৎ করে কেন যে এমন হয়ে গেল আমি তো কিছুই বুঝতেছি না। না ভাই, ঘরে যাওয়া যাবে না। আমি আমার পোলারে নিয়ে ডাক্তারের কাছে যাইতেছি, ওর চিকিৎসা চলছে। ডাক্তারে কইছে নিয়মিত চিকিৎসা করলে, ওষুধ খাইলে, যত্ন আদি করলে আল্লাহ চাহে তো কিছুটা সুস্থ হইতেও পারে। আমি তোমাকে দোয়া করি, মহান আল্লাহ পাক তোমাকে যেন সুস্থ করে দেয়, ভালো করে দেয়। আচ্ছা বাজান, চল আসি। বিয়ান, আপনারা যান, আমি আজকালের মধ্যেই আপনাদের বাড়িতে আসতেছি। আমার মেয়েরে আমি যে বুঝে বলে আসবো, আসলে ঘরের কাজ ধরছি তো, তাই আর কি আপনাদের বাড়িতে আমি এইভাবে যাওয়া হয় না। মন খারাপ করেন না বিয়ান, চল বাজান, যাও। আস্তে বাজান, আস্তে। হঠাৎ করে আমার মেয়েটার মধ্যে কি হইল? মেয়েটা এরকম খারাপ আচরণ শুরু করলো শ্বশুর বাড়িতে, নিজের স্বামীরে পর্যন্ত দেখবার পারে না। না না, একটা বিহিত আমার করতে হইব, অবশ্যই করতে হইব।
বাবা তুমি মারে, তুই এইখানে বসা। শুনলাম তুই নাকি বাইরে বাইর হস না, কারোর সাথে কথাবার্তা কস না, ঠিক মতো নাকি সবার সাথে মিলেমিশে খাওয়া দাওয়া করস না। বাইর হমু কই যামু বাইর হইয়া? তুমি তো আমার একটা জেলখানার মধ্যে পাঠাইছো, তাই আমি জেলখানায় বসে আছি। এই জেলখানা থেকে আর বাইরে হওয়ার তো আমার ইচ্ছা নেই কোনো। মা, তুই এইভাবে কথা কস কে? তুই তো আমার বাড়িতে অনেক কষ্ট করতি, খাওয়া দাওয়ানোর আমি তোরা ঠিক মতো দিতে পারতাম না। আর এই বাড়িতে থাকি তুই ভালো মন্দ খাইতেছস, ভালো কাপড় চোপড় পরতেছস, সবার সাথে মিলেমিশে থাকবি। দেখ মা, তোরা অনেক শখ কইরা, অনেক টাকা পয়সা খরচ কইরা এই বাড়িতে বিয়া দিলাম, আর তুই কইতেছস তুই অসুখী। টাকা পয়সা? টাকা পয়সার জন্য তাই বলে তুমি আমার একটা প্রতিবন্ধীর কাছে তুলে দিবা? আরে আমার বয়স কি খুব বেশি হয়ে গেছে বলো? আমি কি দেখতে শুনতে কোনো দিক থেকে কম? তুমি চাইলে আমার আরো ভালো একটা জায়গায় বিয়ে দিতে পারতা, দিছো একটা প্রতিবন্ধীর কাছে, সারাদিন বিছানার মধ্যেই বাথরুম করে। সি, আমার ওর সাথে আবার একই ঘরের মধ্যে থাকতে হয়। আমি যে কতটুকু যন্ত্রণার মধ্যে আছি এটা একমাত্র আমি জানি আর আমার আল্লাহ জানে, তোমরা তো জানো না। তোর সাথে মানে? আমি তো জানি যে জামাই বাবাজি তার মায়ের লগে থাকে, তাহলে তোর সাথে যেহেতু থাকে না, তার সংসার তুই কেমনি করস? হ্যাঁ, এখন মার কাছে থাকে, আমি ওর রুম থেকে বাইর করে দিছি, ওর মার কাছে দিয়ে দিছি। ইস, এইসব আমার সহ্য হয় না, এই রুম ভর্তি গন্ধ এগুলোর মধ্যে আমি থাকতে পারি না, এই জন্য আমি রুম থেকে বাইর করে দিছি। দেখ রে মা, তোর স্বামী হচ্ছে তোর সম্পত্তি, তোর শেষ ভরসা। তুই কিনা সম্পত্তির জন্য এই সবার সাথে খারাপ আচরণ করা শুরু করে দিয়েছিস। মা, তুই নাকি জামাইয়ের গায়ে হাত তুলিস। বাবা, এইসব কথা তুমি কোত্থেকে জানলা? কে বলছে তোমার এইগুলা? বুঝছি, নিশ্চয়ই ওই কুটনিবুড়ি বলছে, তাই না? আমার শাশুড়ি, আমার শাশুড়ি তোমার কাছে এত কিছু বলছে, তাই না? মা, তোর শাশুড়ি আমার কাছে বললো না বললো সেটা তো বড় বিষয় না, বড় বিষয়টা হলো যে বিয়ের আগে তুই এসব কথাবার্তা আমার কস নাই কেন? হ্যাঁ, বিয়ের আগে তুই বলস না কেন যে একটা প্রতিবন্ধীর সাথে তুই সংসার করতে পারবি না? দেখো বাবা, তুমি যদি আমারে এই সমস্ত কথা বলার জন্য এই বাড়িতে আইসা থাকো, তাহলে আমি তোমারে এখনই বলবো তুমি এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাও, আর কোনোদিন তুমি আমার কাছে আসবা না। দিছে একটা জাহান্নামের মধ্যে, আবার এইখানে এসে আমারে শিক্ষা দিতেছে। ঠিক আছে, যাইতেছি, তবে তুই যেটা করতেছস এটা এক ধরনের পাপ, আর এই পাপের প্রায়শ্চিত্ত তোর এই বাড়িতেই করতে হইব, কথাটা মনে রাখিস। হইছে, যাও, আমার এত শিখাইতে হইব না। আসছে পাপ শিখাইতে আমারে, দিছে তো একটা জাহান্নামের মধ্যে ঠেলা, আবার আসছে এখানে আমারে শিক্ষা দিতে। সৈকত, সৈকত, একটু বাইরে আয়। বৌমা, তুমিও বাইরে আসো। কি হয়েছে আম্মা? কি ব্যাপার মা, তুমি হঠাৎ চিল্লাচিল্লি করে ডাকাডাকি করতেছো? তোরারে আমি কতদিন কইছি যে আমার বড় পোলার গায়ে হাত তুলবি না, ও অসুস্থ, সহজ সরল, তোরার মতো না, ওর পেটে পেটে এত বুদ্ধি নাই। কোন আক্কেলে তোরা গায়ে হাত তুলস? হ্যাঁ, কোন আক্কেলে গায়ে হাত তুলছস? আপনার ছেলে বেয়াদব, আপনার ছেলে আমাদের সাথে বেয়াদবি করছে, তাই আপনার ছেলেকে আমরা শাসন করেছি, মারি নাই তো। দেহ বৌমা, তুমি যতটা বুঝো আমার পোলা কিন্তু এতটা বুঝে না। ও আবার বেয়াদবি কি করবো? হ্যাঁ, মা, ওই আপনার ছেলে প্রতিবন্ধী না, সে হইছে ভবের পাগল, এইগুলা ভন্দেরা থাকে, এগুলা সব আমরা বুঝি। এই থামো, তুমি হইলে পুত্রা, এই বাড়ির মেহমান, মেহমানের মতো থাও। বেড়াইতে আইছো, বেড়াইয়া খাওয়া দাওয়া করে চলে যাবা, আমাকে সংসারের বিষয়ে নাক গলাইবা না। সেই বয়স তোমার হয় নাই, তুমি বাচ্চা মানুষ। মা, এগুলো কি? তুমি ওর সাথে খারাপ ব্যবহার করতেছো কেন? তুমি বললা ওই বাড়ির মেহমান, আর তুমি মেহমানের সাথে এভাবে খারাপ ব্যবহার করতেছো? মেহমানের কদর করতে শিখো। আসছে তার পোলার সাথে আমরা খারাপ ব্যবহার করি। ও তো ঠিকই বলছে, কে প্রতিবন্ধী, কিসের প্রতিবন্ধী? সে প্রতিবন্ধী না, সে ব্যাগ ধইরা থাকে যাতে কইরা তার বাইরে গিয়ে কাজ করতে না হয়। বাবা মরে যাওয়ার পর থেকে পুরো ব্যবসা পাতে আমি দেখতেছি, আর বাবা মাঝখান থেকে কি করছে, সম্পত্তিটা তার নামে লেখা দিয়ে গেছে। এই যে ব্যবসা করে যে টাকাটা আর্ন করি, এই টাকাটা যায় কোথায়? তোমার পোলার চিকিৎসার পেছনে। এত চিকিৎসা করলে মানুষের এই সম্পত্তিগুলো ঠিক থাকবে? সব তো চলে যাবে। আবার আসছে কথা বলতে। দেখ সৈকত, তোরা সবাই মিলা
আমার পোলাটারে মারতে মারতে মাইরা ফেলাই, ওরে বাঁচতে দিবি না, ওরে এই দুনিয়াতে থাকতে দিবি না। বুঝতে পারছি তোরা সব মিলাইয়া আমার পোলাটারে মারার চেষ্টা করতেছস। কেন করতেছস? ও তোর ভাই না, তোর ভাই, এক রক্তের ভাই। আমার তো বিশ্বাস হয় না যে ওই গর্ভে আমি আর ভাই একসাথে জন্ম নিচ্ছি। আর না হয় ভাই যখন তোমার গর্ভে আসছিল তখন তোমার গর্ভের মধ্যে কোনো লোচা হয়েছিল, গন্ডগোল হয়েছিল, লোডশেডিং হয়ে গেছিল, তাই এই হয়ে গেছে। তাহলে একই গর্ভে জন্মায় সে এমন আর আমি কেন সুস্থ থাকবো? বুঝতে পারো না? তোমার কোনো পাপ করছিলা, পাপ, সেই পাপের ফলে তোমার গর্ভে এরকম একটা সন্তান জন্মগ্রহণ করছে। অনেকে অনেক রকম পাপ করার ফলে তার সন্তান নাকি এরকম প্রতিবন্ধী হয়, এগুলো হাদিস কোরআনেও আছে। আসছে আমার সাথে সে ভদ্র ব্যবহার করনেওয়ালা, আরে তারে যে এখনো মাইরা মাটির সাথে পিছিয়ে ফেলে সেটাই অনেক। তার সাথে সাথে তুমি যে একটা প্রতিবন্ধী সন্তান জন্ম দিছো, এই অপরাধে তোমারও মার দেওয়া উচিত। সৈকত, চুপ কর। তোর মুখ দিয়া যাইতাছে তাই কইতাছস। আরে কারে কথাটা কইতাছস বুঝতাছস? আমি তোর মা, মারে কইতাছস এই সমস্ত কথা। দেখ, আল্লাহ কিন্তু এর বিচার ঠিকই করব। আজকে না হোক কালকে তোরা সবার বিচার আল্লাহ করব, সবার বিচার আল্লাহ করব। কি ব্যাপার, তোমার মা তোমাকে এতগুলো কথা শোনাই গেল, তুমি কিচ্ছু বললা না? আরে বয়স হইছেও না, বুড়া হইছে না। বুড়া হইলে মাথায় বায়ু চড়া যায়, তখন একটু বেশি কথা বলে। এমনি বড় ভাইরে যে অত্যাচার করি, এর উপর যদি বুড়িরে মারধর করি, বুড়িতে এমনি হক্কা পাইব। তখন আমরা সবাই রে কোমরে দড়ি পরায়া জেলখানে নিয়ে যাবো। বুঝতে পারছো? চলো। কি ব্যাপার ভাবি, মা আর ভাইজান ঘুমাইতেছে, তুমি বললা তাকে তালা দিয়ে আসতে, আমি তালা দিয়ে আসলাম। কি ঘটনা, কি হইছে? কি আর বলবো নতুন করে, সবই তো তোমরা জানো। দেখো, সবাই মিলে এত সুন্দর একটা প্ল্যানিং করলাম, কি হইলো? প্ল্যানিংটা পুরোপুরি জ্বলে গেল, তোমার ভাইয়ের কিচ্ছু হইলো না। এই সব কিছুর মূল কারণ হচ্ছে তোমার মা। তোমার মা হচ্ছে তোমার ভাইয়ের জন্য একটা ঢাল। তোমার মায়ের জন্য তোমার ভাইয়ের কোনো ক্ষতিই করা যাচ্ছে না। আমার কি মনে হয় জানোস, গুন্ডা পান্না গুলা কোনো কাজ করতে পারে। আরে ওর জায়গায় যদি আমি গুন্ডা পান্না হইতাম, তাহলে দুইজন একসাথে কেলায় দিয়ে আসতাম, ওগুলো টাকাই দিব না। যা করা লাগে আমি করতে হইব। ভাবি তাহলে কি করো যায় এখন? শোনো, এর জন্য আমাদের করণীয় একটাই। আমাদের মেইন সমস্যা যেটা আমাদের রাস্তার কাটা, সেটাকে আগে উপরে ফেলতে হবে। তোমার মাকে সরাতে পারলে তোমার ভাই তো ইজি, তোমার ভাই কিচ্ছু করতে পারবে না, তোমার ভাইকে অনায়াসে সরাই দেওয়া যাবে। কি বলতেছেন ভাবি? মা রে মাইরা ফেলবো আমি? বুঝতে পারছি তোমার মা একটু খারাপ তো লাগারই কথা, কিন্তু দেখো সৈকত, আমরা যা করতেছি সব কিন্তু আমাদের ভালোর জন্য করতেছি। নিজে ভালো থাকলে সবকিছু ভালো। আর তাছাড়া আমরা এখন একটা যুদ্ধে নামছি, যুদ্ধে জয়ী হওয়া হচ্ছে মোট কথা। যুদ্ধ কোনো মা, কোনো বাবা, কোনো সন্তান, কোনো স্বামী স্ত্রী কিচ্ছু মানে না। এখন আমাদের তোমার মাকে সবার আগে সরাতে হবে। কি বলতেছেন এইসব? সত্য হোক সে তো আমার মা, তার গলায় আমি চাপ দিয়ে ধরবো? শোনেন দুলা ভাই, আপনি না পারলে আমি ধরবো, আপনি খালি লগে একটু থাকবেন। অবশ্যই এটা ঠিক, মার তো বয়স হয়েছে, কয়দিন পরে এমনি মরে যাবে। 2 দিন আগে মরে গেলে তেমন কোনো ক্ষতি হবে না। এই তো এতক্ষণ পরে সে না লাইনে আসছো। চল বাজান, আজকে তোরে নিয়ে আমি কমপক্ষে 1 ঘন্টা হাঁটবো। ডাক্তার কইছে হাঁটলে তুই ভালো হয়ে যাবি। চল। আরে আরে আমার পোলা নিয়ে যাবো নাকি? আরে আমার পোলা রে, একবারে ঠিক আছে, মারো রে, মাইরে ফেলা একদম। ও থাকলে আমরা কোনো কিচ্ছু পাবো না, ছেলের ঢাল হয়ে দাঁড়াবে। মারো রে। বাজান, তুই ভালো হয়ে গেছিস বাজান, তুই ভালো হয়ে গেছিস। আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ, আমার পোলা ভালো হয়ে গেছে। আল্লাহ, আমার পোলা ভালো হয়ে গেছে। আমি ভালো হয়ে গেছি। ভালো হয়ে গেছে, আমার স্বামী ভালো হয়ে গেছে। আরে আমার যে কত আনন্দ লাগতেছে। আল্লাহ, ভালো হয়ে গেছে ভাবি।
চুপ! আর একটা কথা কইবে না। আমি ভালো হয়ে গেছি না? এতদিন আমারে কুত্তার মতো ট্রিট করছস তোরা। আমারে মানুষ মনে করস নাই, আমার মারে মানুষ মনে করস নাই। তোরা কি মনে করছস আমি কোনোদিন ভালো হব না? আমি সারা জীবন পঙ্গু থাকবো, বিকলাঙ্গ থাকবো না। আমি ভালো হয়ে গেছি, কারণ আমার মায়ের দোয়া আমার সাথে ছিল। তোকে মতো নেমো খারাপ, তখন আমি দেখাম, তখন প্রত্যেকটারে আমি সাইজ করুম। ভাইজান, তুমি ভালো হয়ে গেছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের প্ল্যান সাকসেসফুল করছে। তুমি আমাদের ভুল বুঝছো না ভাইজান। আসলে আমি আর ভাবি মিলা প্ল্যানিং করছিলাম, ওই যে মায়ের উপর অত্যাচার করলে ছেলে এমনি ভালো হয়ে যায়। আমি সিনেমায় দেখছি। চুপ! আর ঢং করবি না, আর কোনো ভনিতা আমার সামনে করবি না। আমি তো তোর ভাই, তুই কেমনে পারস বড় ভাইয়ের গায়ে হাত দিতে? আমার কথা না হয় বাদই দিলাম, মা যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে মানুষ করছে, তার গায়ে তোরা হাত দিছ। তোরা তোরা নরকে যাবি সবাই। আরে তোরা কি মানুষ? প্রতিবন্ধীরা কি মানুষ না? তারা কি এই সমাজে বাঁচার অধিকার রাখে? তাগো কষ্টটা যদি একবার বুঝতি, তাহলে রাস্তাঘাটে এরকম প্রতিবন্ধী নিয়ে দুষ্টামি করতি না, ফাইজলামি করতি না। প্রতিবন্ধীর কষ্ট একমাত্র মা ছাড়া কেউ বোঝে না। আমি তোকে কেউ ছাড়ব না। তোকে আমি নিজের হাতে কোনো শাস্তি দেবো না। তোকে সবারই আমি আইনের হাতে তুলে দেবো, আইনের হাতে তুলে দেবো। বাবা গো, প্রত্যেকটা বাবা মা সন্তানের মঙ্গলের জন্য সবসময় চেষ্টা করে। আমি মনে হয় আমার মেয়েকে আমি আদর্শ শিক্ষা দিবার পারি নাই। এটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। আমি দরিদ্র মানুষ, ভালো জায়গায় বিয়া দিতে পারব না। তোমার মা আমার কাছে গেছে, আমি বড় মুখ করে বিয়ানের মুখের দিকে তাকাইয়া এই বাড়িতে আমার মেয়ের সুখের জন্য আমি এই বাড়িতে তোমার কাছে বিয়া দিয়েছিলাম। কিন্তু আমার মেয়ে একটা বজ্জাত, একটা লোভী। ওর শাস্তি হওয়া দরকার বাবা, ওর কঠিন শাস্তি হওয়া দরকার, কঠিন শাস্তি। ওরে শাস্তি দাও বাবা, ওরে কঠিন শাস্তি দাও। বাবা, আপনি অনেক ভালো মানুষ, এটা আমি আগেই বুঝতে পারছি। আপনার তো এই জায়গায় কোনো দোষ নাই। আসলে কিছু মানুষ থাকে যারা বজ্জাত, কোনোদিন ভালো হইতে পারে না, শুধু নিজের স্বার্থ দেখে। তাই তো আমি ডিসিশন নিছি যে ওদের শাস্তি দেওয়ার জন্য আমি পুলিশের সাথে কথা বলছি। ওরা শাস্তি পাবে, তারপর ওদেরকে আমি ছাড়াই আনবো। বলতেছি যে আমি সত্যি অনেক বড় একটা ভুল করে ফেলছি। আমি জানি আমার মাফ চাওয়ার মতো কোনো মুখ নেই, তারপরেও কি আমাকে একটাবার সুযোগ দেওয়া যায় না? শোনো, কেউ যদি অন্যায় করে তারে মাফ করা যায়, কিন্তু তোমরা অন্যায় করো না, তোমরা করছো পাপ। আর এই পাপের শাস্তি যদি আমি না দিই, তাহলে উপরে আল্লাহ অসন্তুষ্ট হইব। তোমরা আগে শাস্তি পাইবা, তারপর ক্ষমা পাইবা। ভাইজান দেখো, আমি তো তোমার আপন ভাই, তাই না? ভুল করছি, আসলে বলতেছি তো ভুল করছি। সম্পদের লোভে, টাকা পয়সার লোভে কে মা, কে ভাই, কে বোন, কে আত্মীয় স্বজন সব ভুলে গেছিলাম। আমি আর কখন এরকম করব না। তুমি আমার মাফ করে দাও, আমি হাত জোর করে মাপ চাইতেছি। ভাই, এই যে আমি যে আপাদুল্লাহ ভাইয়ের খারাপ ব্যবহার দেখে আমিও একটু শিখা আমিও এইগুলো করছি ভাই, আমার মাফ করে দেন। ভাইজান, আসলে আমরা না বুঝে অনেক অন্যায় করে ফেলেছি, আপনি আমাদের মাফ করে দিয়েন। তোদের কোনো মাফ হবে না। তোরা সামান্য সম্পত্তির জন্য, এই তুই না আমার ভাই, আমি মানলাম তুই আমার গায়ে হাত দিছিস, আমি তোরা মাফ করে দিছি। কিন্তু এটা তো আমাদের জন্মদাত্রী মা, মারে কিভাবে তুই হাত দিতে পারলি মায়ের গায়ে? ছি! তোদের কোনো ক্ষমা নাই। আগে শাস্তি পাবি, তারপর তোদের ক্ষমা। বাজান, যা হবার তো তা হয়েই গেছে। এই যে আল্লাহ তোরে সুস্থ করে দিছে, এইটাই তো আমাকে সবচেয়ে বড় চাওয়া, বড় পাওয়ারে বাজান। মা, তুমি আমার কত ভালোবাসো। উপরে তো আল্লাহ আছে, সে বৈশা বৈশা সবই দেখে। তোমার ওরা মারতেছিল। ঠিকই কইছিস বাজান। বাজান, তোর ভাইয়ের বউ, ওরা তুই মাফ করে দে বাজান। ওরা ভুল করছে, ক্ষমা চাইতেছে। থানায় নিয়ে গেলে আমাকে বংশের একটা মান সম্মান যাইব না?
ক্ষমা করে দিবা স্যার। মা, ওরা আমার গায়ে হাত তুলছে, আমি ওদের ক্ষমা করে দিছি, কিন্তু তোমার গায়ে যে হাত তুলছে এটা শাস্তি ওগো পাইতেই হইব। এই শাস্তি যদি ওগো না দেই, বারবার অন্যায় করে যাব, ওরা শাস্তি পাইবো, তারপর আমি ওগো ছাড়াই আনবো। না বিয়ান সাহেবা, না, ওদের শাস্তি হওয়া দরকার, ওদের শাস্তি হোক। আমি বলছি ওদের শাস্তি হোক, শাস্তি না হলে ওরা শিক্ষা পাবো না, এই সমাজ দূষিত হয়ে যাবো ওর কারণে। আপনারা যা কিছু করেছেন তা অনেক বড় অন্যায়। আপনারা যে অন্যায় করেছেন, আপনারা আপনার মাকে এবং ভাইকে হত্যা করার চেষ্টা করেছেন। আপনার ভাই ভালো মানুষ, এজন্য আপনারা কম শাস্তি পাবেন। এই চলুন, তাড়াতাড়ি আমাদের সাথে চলুন।